দেখতে দেখতে 100টা দিন পেরিয়ে গেল আরজি কর রেপ ও মার্ডার কেসের পরে, কিন্তু আজ পর্যন্ত মেন কে দোষী সেটা জানা গেল না। এত চিল্লালাম আমরা সবাই মিলে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু সেই জাস্টিসের একটা বিন্দু মাত্র আলো আমরা দেখতে পেলাম না। হায় রে, কোন দেশে আমরা থাকি এটাই ভেবে মনে দুঃখ হয়। প্রথমেই অবাক হয়েছিলাম 9 আগস্টে, যেদিনকে হঠাৎ করে শুনতে পেলাম জুনিয়রের মুখে দিদির ডেড বডি হলে পড়ে আছে। আরো অবাক হলাম যখন জানতে পারলাম এই কেসটা নাকি সুইসাইড। তখন আমরা সবাই মিলে প্রোটেস্ট স্টার্ট করলাম, কিন্তু চাপে পড়ে সঙ্গে সঙ্গেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ খুঁজে বার করলো দোষীকে, তাও নাকি ওনার হেডফোনের মাধ্যমে। সেই সঞ্জয় রয় তখন বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি করেছি, ফাঁসি দিলে ফাঁসি দিন। সেই আবার এতদিন পরে পুরো 180 ডিগ্রি ঘুরে বলছে আমি জানি না, আমাকে ফাঁসানো হয়েছে, বিনীত গোয়েল ফাঁসিয়েছে। তাহলে ভাবো, মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে কিনা এই বিনীত গোয়েলের পদত্যাগ হয়। উনি পদত্যাগ তো করলেই না, বরং পদোন্নতি করলেন। খুব ভালো কথা। এই যে এতদিন কলেজে আমাদের যে থ্রেট কালচার চলতো সেটা বেরিয়ে এলো। সবাই আমরা ভেবেছিলাম এই যে যাদের থ্রেট কালচারের সাথে যুক্ত ছিল তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে। তার জন্য কলেজে একটা মিটিং বসানো হলো, আর কিছু কিছু স্টুডেন্টদের একদম সাসপেন্ড করা হলো। কিন্তু এই সাসপেন্ডের এগেনস্টেও আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন না না না, এদের কাউকে বাদ দেওয়া যাবে না, তোমরা করছো থ্রেট কালচার, এরা তো ধোয়া তুলসী পাতা। বরং হাইকোর্ট থেকে রায় বেরিয়ে গেল যে এরা আবার কাজে যোগ দেবে। আর আজকে দেখুন এরা আবার নিজেরা আলাদা করে দল বের করে নিয়েছে, যেই ডাক্তাররা প্রোটেস্ট করছিল, এতদিন অন্বেষণ করছিল তাদের এগেনস্টে, এই বলে নাকি তারাই আসল থ্রেট কালচারের সাথে যুক্ত ছিল। দিন যে প্রোটেস্টের সময় বিভিন্ন মানুষ হেল্প করেছিলেন, কেউ খাবার পাঠিয়েছিলেন, কেউ বা অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছিল প্রোটেস্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই টাকাই কিন্তু ইউটিলাইজড হয়েছিল যে আমাদের যে লয়ার বুকের জন্য। অবভিয়াসলি আপনারা জানেন এই যে টোটাল রেপ কেসটাকে এটা ডিফেন্ড করার জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট বেস্ট লয়ারকে বুক করেছিলেন। অবভিয়াসলি তার এগেনস্টেও লয়ার দরকার, আর সেই টাকাই এই ফান্ড থেকেই দেওয়া হয়েছিল। কিন্তু এই ছেলেরা যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আজকে আবার একটা নতুন গ্রুপ ফর্ম করে বলছে এই দিদির নামে এত টাকা তোলা হয়েছে। আমি তখন মনে ভাবছিলাম ও এখানেও তোদের ভাগ দরকার। কি আর বলবো, আমরা বলেছিলাম ডাক্তারদের মিনিমাম প্রোটেকশন দরকার, গোটা হসপিটাল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো দরকার। সেটা কি হলো? ক্যাচ কলা, কিচ্ছু হয়নি। উল্টে যখন ডাক্তাররা ধর্মতলায় প্রোটেস্ট করছিল, অনশনে নেমেছিল, তখন কিন্তু 1-2 দিনের মধ্যেই এত কটা সিসিটিভি ক্যামেরা বসে গেল। তাহলে কি হসপিটাল চত্বরের এনভায়রনমেন্ট চেঞ্জ করা যায় না? চাইলেই চেঞ্জ করা যায়, কিন্তু কেন করা হবে? যাই হোক, খুব খারাপ লাগছে এখনো পর্যন্ত। আজকে 100 দিন পরে সত্যি খুব হতাশ লাগছে, জানেন তো। কোন দেশে আছি? এখানে হয়তো এই ইনসিডেন্টটা আমার নিজের দিদির সাথেও হতে পারতো, আমার কোনো ক্লোজ বন্ধুর সাথেও হতে পারতো। সেদিনকেও হয়তো আমি দাঁড়িয়ে এরকম হেল্পলেস হয়ে থাকতাম। আপনি শুধু একবার ভাবুন দিদির মা বাবার কথা। ওনারা প্রথমে অনেক আশা করেছিলেন না হয়তো মেয়েটার সাথে এরকম অন্যায় হয়েছে, কিন্তু দেশে আইন কানুন আছে, নিশ্চয়ই যে দোষী তার মুখোশ খুলে বেরিয়ে আসবে, সে সাজা পাবে। কিন্তু আজ তারাও একদম ভেঙে পড়েছেন, তারাও ধীরে ধীরে করে আশা হারিয়ে ফেলছেন আমাদের এই দেশের ল সম্বন্ধে। সুপ্রিম কোর্টের লাস্ট সেশনে আমাদের চিফ জাস্টিস খুব ইজিলি বলে দিলেন এই কেসটা এখন পরের জন দেখবে, আমার এখন রিটায়ারমেন্ট হবে, আর আমি বাবা কিছু জানি না। আপনি ভাবুন সেম জিনিসটা যদি কোনো ডাক্তার করতো, যে অপারেশনের মাঝে এই আমার এখন টাইম শেষ হয়ে গেছে, এখন অন্য কেউ দেখবে, ততক্ষণ এমনি থাকুক, সেরকম কি হতো? না। তখন আবার জেনারেল পাবলিক তো পে দিয়ে লাট করে দিত।
এমনিও ঠিকঠাক কাজ করলেও প্যাদানি খেতে হয়। ইভেন লাস্টের পোস্টটাও আপনারা দেখতে পারেন, যেখানে একজন অন ডিউটি ডক্টরকে 7 বার বুকে স্ট্যাব করা হয়েছে একটা ছুরি দিয়ে। এই তো একটা দুটি ইনসিডেন্ট যেটা প্রকাশ্যে আসে, না জানি কত এরকম ইনসিডেন্ট হতে থাকে গোটা দেশে। আর এরকম ভাবে যদি এগিয়ে যায় তাহলে আমি বলবো আজ ডাক্তাররা কোনো সেফ পজিশন নেই, তাহলে ডাক্তারদের যে পরিষেবা এর কোয়ালিটিও কিন্তু নেমে যাবে। কারণ অনেক জায়গাতে ডাক্তারদের কি হয়, রিস্ক নিয়ে অপারেট করতে হয়, কিন্তু সেই রিস্ক কোনো ডাক্তারই নেবে না, পাছে তাকেও না মার খেতে হয় যদি কেসটা ফেলিয়ার হয়। এই রেপ অ্যান্ড মার্ডার কেস কত হচ্ছে, আরো হবে, কিন্তু এইটুকুনি একটা জিনিস বুঝতে পারছি, আমাদের যে ল শুধুমাত্র এটা গরিবদের জন্যই আছে। যারা পাওয়ারফুল, যাদের অনেক টাকা আছে, তারা এরকমই নামি দামি লয়ার কেনে বা কোনো পলিটিক্সের হেল্প নিয়ে ঠিক বেঁচে ফিরবে। 3-4 বছর আগে সুশান্ত সিং রাজপুতের কেসটার কথাও বারবার মনে পড়ছে, সেখানেও সেম ইনসিডেন্ট হয়েছিল। তো আজকে দেখুন 3-4 বছর পরেও আজকেও কি কোনো ন্যায় পেয়েছেন তার বাবা মা, তার দিদি? পাননি। এই ইনসিডেন্টের পরে যেখানে কোনো জাস্টিস আসছে না, এই এনভায়রনমেন্টে আমি আপনাদের একটাই জিনিসই বলবো, কোনো লবির এগেনস্টে যাওয়ার কোনো দরকার নেই। স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই চলা বেটার। কাল যদি আমার এগেনস্টে কিছু হয় বা আপনার এগেনস্টে কিছু হয়, আমরাও কিন্তু কোনো জাস্টিসের আশা রাখতে পারি না। তো এটাই বেটার, স্রোতের ভায়াই চলো, কোনো লবির এগেনস্টে যাওয়ার দরকার নেই। যাই হোক, আমরা প্রোটেস্ট করছি, জানি না কি হবে। আমাদের সাথে ছিলেন, থাকুন, দেখা যাক কোনোদিন ভগবান চোখ তুলে তাকান কিনা, এটাই আশা রাখা যাক। একদিন ভারতবর্ষে এমন আইন আসবে যেদিনকে এই পাওয়ারের ভিত্তিতে জাস্টিস দেওয়া হবে না, সত্যিকারের যেটা জাস্টিস সেটা একদিন আসবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।